ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করেই অনেকগুলো মন্তব্য করেছেন। এদের যদি পরাধীন হয় এই ত্রিবেদীর কারণে হবে। আবার রংপুর জবরদখলের কথা বলছে না এখন, রংপুর জবরদখলের কথা তো প্রকাশ্যে বলছে এখন তারা, যে আমরা তাদের কাছে কিনে নেব, আর যদি না বেচে তাহলে জবরদখল করবো। এবং রংপুর দখল করার কারণেই পলাশবাড়িতে রাম মূর্তি আছে, বুঝতে হবে তো এটা। এই রাম হঠাৎ করে তাদের কাছে ইম্পর্টেন্ট কেন, নাকি এটা একটা পলিটিক্যাল সিম্বল হিসেবেই আছে? তো এই ইয়েতে তারা বাবরি মসজিদ ভেঙে ফেললো এবং পরে সেখানে হয়তোবা ছিল এরকম একটা কথা ভিত্তিতে রাম মন্দির হলো। রংপুরটা খুবই স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য, আমাদের জন্য, এবং তাদের ইচ্ছা হলো যে রংপুরটাকে খেয়ে ফেলবে তারা। ইয়াং একটা লেডি বলতেছে যে আমাকে আজকে থেকে প্রায় 1 মাস আগে আমাকে জড়ো করছে বর্ডার এবং পিওপিতে, এভরি নাইট আমাকে অনেক লোক রেপ করছে। প্রায় 92 লাখ ভারতীয় নাগরিককে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এই লোকগুলো তো মেইনলি মুসলিম। জাহাঙ্গীর কবির নানককে যদি বিএসএফ এসে সীমান্তে দাঁড় করে দৌড় দেয় আমাদের দিকে, আমরা তো এটা অ্যাকসেপ্ট করবো। অবশ্যই অ্যাকসেপ্ট করবো, তাকে নিয়ে আসবো। তার কিছু লোক আছে না, ফাঁসি দেওয়া যাবে, ফাঁসি দিতে হবে, দেওয়া যায় নাই। আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। ইতিহাসে যেন এইটা লেখা না হয় যে বাংলাদেশের শেষ স্বাধীন প্রধানমন্ত্রী তারেক জিয়া, এটা যেন না হয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের যে যেখানে বসে আজকে ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশকে ঘিরে নতুন করে কোনো খেলা চলছে কিনা, অবশ্যই প্রতিবেশী ভারতের পক্ষ থেকে সেই বিষয়টি নিয়ে আমরা আলাপ করতে চাই। কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ? আমরা দেখেছি যে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করেই অনেকগুলো মন্তব্য করেছেন, যা নানা রকম বিতর্কের জন্ম দিয়েছে। আবার অপরদিকে পশ্চিমবঙ্গের যে নতুন বিজেপি শাসিত সরকার, শুভেন্দুর নেতৃত্বাধীন, তারা নানা রকম সীমান্ত কেন্দ্রিক পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশকে উত্তেজনার মধ্যে ফেলে দেওয়ার জন্য। তো সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সবার পরিচিত কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মহসিনুল করিম। আপনাকে শুভেচ্ছা। শুরুতেই আমি যেটা জানতে চাই মহসিন ভাই, সেটা হচ্ছে যে এই যে ভারতের পক্ষ থেকে কয়েকটা বিষয় যেটা আমি বলছিলাম, এক নাম্বার হচ্ছে ভারতের নতুন রাষ্ট্রদূত, উনি এসে খুব বিতর্কিত মন্তব্য করেছেন। অপরদিকে আমরা দেখেছি গাইবান্ধাতে হঠাৎ করে বিশাল, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রাম মূর্তি স্থাপন, সেটা নিয়ে উত্তেজনা। হিন্দু নেতাদের বক্তব্য, ভালো না লাগলে গাইবান্ধা থেকে চলে যাও, এরকম কথাবার্তা। একই সাথে কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের যেই বিজেপির শাসন শুরু হয়ে গেছে এবং মুসলমানদেরকে তাড়ানো, বাংলাদেশি বলে তকমা দেয়া, সীমান্তের শূন্য লাইনে দাঁড় করিয়ে রাখা, সবগুলো বিষয়কে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ নিয়ে দিল্লির কি নতুন কোনো খেলা শুরু হয়ে গেছে বলে আপনার মনে হচ্ছে? না, বাংলাদেশকে নিয়ে দিল্লি যে পরিকল্পনা, সেটা তো নতুন নতুন ভাবে আসছে, কিন্তু এটা তো স্থায়ীভাবে যে পরিকল্পনা, সেটা হলো যে আজকের যেটা বাংলাদেশ, সেটা ছিল ইস্ট পাকিস্তান, তার আগে ছিল পূর্ববঙ্গ। তো সব মিলে আপনি দেখবেন যে প্রত্যেকটা স্টেজেই কোনো না কোনোভাবে, যেন পূর্ব বাংলা যখন ছিল তখন তো পশ্চিম বাংলার লোকজন আমাদের শোষণ করতো, জমিদারি তাদের, এখান থেকে নীল চাষের ভাগ বাটোয়ারার সুযোগ সুবিধা তাদের। তো এদেশের যে একেবারে দরিদ্র মুসলিম সমাজ, তারাই ছিল মেইনলি জমিদারের প্রজা। তো ওই সময় থেকেই তো, সেই পলাশী যুদ্ধের পর থেকেই তো বাংলার এই অবস্থা। তো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তারা সবসময় বাংলাকে নিয়ন্ত্রণ করছে। তো এটা করতে করতে যখন এই বাংলা ভাগ হলো, তখনও কিন্তু এই বাংলার মানুষ ভাগ চায় নাই। তারাই দুই বাংলা এক হলে পরে যে মুসলমানরা মেজরিটি হয়ে যাবে, এই জন্যেই পাকিস্তান হওয়ার সময় তারা বললো যে দেশ যদি নাও ভাগ হয়, আনডিভাইডেড ইন্ডিয়া যদি স্বাধীন হয়, সেখানে বাংলা ভাগ করতে হবে। আবার ওদিকে পাঞ্জাবের ব্যাপারেও একই। তো যাই হোক, শেষ পর্যন্ত বাংলা ভাগ হলো। বাংলা ভাগ হয়ে কিছুদিন থাকলো, 1905 থেকে 1911-তে যায় আবার বাংলায় এক হলো ওনাদের চাপেই। তো সবসময় তারা আমাদেরকে নিয়ে এইভাবে খেলে আসছিল, এবং সেইভাবে যখন পাকিস্তান হয়েই গেল,
তখন কিন্তু 46 সালেই নেহেরুর একটা বক্তব্য আছে যে লেট আস এগ্রি উইথ দি ক্যাবিনেট মিশন প্ল্যান। আমরা আপাতত এটা মেনে যাই, বাট আলটিমেটলি আমরা আবার এই বাংলাকে গ্রেটার বাংলার ইয়েতে নিয়ে আসবো। এবং তারপর থেকে কিন্তু তাদের আহ, সব রকমের পরিকল্পনা চলছিল। আর এদিকে যেটা হয়েছে, রয়ের জন্মের পর থেকেই সিকিমকে কিন্তু তাদের প্রথম একটা ইয়ে দেওয়া হয়, টার্গেট। এবং সিকিমকে যেভাবে তারা ভারতভুক্ত করেছে, বাংলাদেশকে নিয়েও কিন্তু পাকিস্তান হওয়ার পর থেকেই তারা আমাদেরকে নিয়ে এই খেলা শুরু করে। এবং শেষ পর্যন্ত যখন বাংলাদেশ হলো, উদ্দেশ্য তাদের ছিল যে বাংলাদেশ করা মানেই হলো যে আমরা এর পরের স্টেজেই বাংলাদেশকে ইন্ডিয়ার মধ্যে নিয়ে আসবো। তো যাই হোক, বাংলাদেশ হওয়ার প্রথমেই যখন স্বাধীনতার পরে দেশে ইন্ডিয়ান আর্মি ছিল, তো সেই সময় আমাদের সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন যে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে যে আপনি সৈন্য কবে সরাবেন। তো অনেকেই উনাকে ক্রেডিট দেয়, আমিও ডিসক্রেডিট দিতে চাই না, উনি তো কথাটা বলেছিলেন, কিন্তু কথাটা উনি এই যে 9 মাস জেলে থেকে ওনার কানে ঢুকালো কে? এটাও কিন্তু সেই ভুট্টো হয়ে প্রাইম মিনিস্টার, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার হয়ে উনার মুখে এই কথাটা এসছে যে কবে সরাবেন, কারণ এটা ছিল একটা খুব হটকেক। তো এই যে বললো আর ইন্দিরা গান্ধী সৈন্য সরায় নিল তা কিন্তু না, ওনার পরিকল্পনায় ছিল এটা দখল করবার ছাড়বো না। কারণ হলো দখল করার জন্য যে চুক্তি হয়েছিল তাজউদ্দিন গভর্নমেন্টের সাথে, সেটা কিন্তু ছিল যে এখান থেকে কেউ আমরা যাব না, এখানেই থাকবো এবং স্থায়ীভাবে ইন্ডিয়ান আর্মি থাকবে। সিভিল ডিপার্টমেন্ট, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ এটা থাকবে ইন্ডিয়ার। তো এই যে জিনিসগুলো ওনার পরিকল্পিতভাবে আসছিল, চলে গেল কেন? চলে গেছে তাদের হিসাব করে, কারণ বাই দিস টাইম কিন্তু মুক্তিযোদ্ধাদের সাথে অনেক জায়গায় ইন্ডিয়ান আর্মির গোলাগুলি হয়েছে। এবং এগুলো আলাদাভাবে বললে একটা পুরাই হিসেব দেওয়া যাবে কোথায় কোথায় কি কি হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু নকশালদের মহসিন ভাই, আপনি যেটা একটু আগে বলছিলেন যে 71-এ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকেই যে এই বিদ্বেষ শুরু তা না, আপনি তারও আগে বলছিলেন যে এই বেঙ্গল ভূখণ্ডটা যেটা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, সেই পূর্ব বাংলা যখন পাকিস্তান, ইন্ডিয়া যখন ভাগ হলো, পাকিস্তান এবং ভারত ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে দুটি রাষ্ট্র হলো, তো এই তখনই পূর্ববঙ্গ যে পাকিস্তানের একটা অংশ হিসেবে স্বাধীন হবে, এটাই এই ইন্ডিয়ার যে ডক্ট্রেন, গান্ধী নেহেরু থেকে শুরু করে কোনো রাজনীতিবিদ, কংগ্রেস বিজেপি, কেউই আসলে এটা মন থেকে মেনে নেয়নি। এটা কি আপনি বলতে চাচ্ছেন? মনে নেয় নাই কি শোনেন, যখনই ভারত স্বাধীন হয় তখন ভারতে কিন্তু 565টা দেশীয় রাজ্য ছিল। এবং তার মধ্যে বেশিরভাগই ছোট ছোট, বা বড়দের মধ্যে যেটা ধরেন যে জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ, তারপরে এদিকে ত্রিপুরা, সবগুলোই সে লিকুইডেট করে ফেলছে, কিন্তু হায়দ্রাবাদ পারে নাই। হায়দ্রাবাদ কিন্তু যুদ্ধ করে দখল করছে। এখন ধরেন বাংলাদেশটা যদি সে সময় ইস্ট পাকিস্তান না হতো, তাহলে তার পরিচয় হতো কি? যেহেতু পশ্চিম বাংলার ইয়েরা আমাদের সাথে থাকতে যাচ্ছে না, তাহলে এই বাংলাকে দুই ভাগ করা হতো, দুই ভাগ করে আনডিভাইডেড ইন্ডিয়ার মধ্যে তখন থাকতো। তাহলে কি হইতো? তখন কিন্তু হায়দ্রাবাদের পরিণতি আমাদের গ্রহণ করতে হতো। তখন তারা সৈন্য দিয়ে দখল করে এটাকে কেন্দ্রশাসিত একটা রাষ্ট্র বানাতো। এবং আজকে যেরকম পশ্চিমবাংলায় মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে এবং সারা ভারতে যেভাবে নির্যাতিত হচ্ছে, আমাদের কপালে কিন্তু ওইটা ছিল। মোহাম্মদ আলী জিন্নাহর বলিষ্ঠ নেতৃত্বের কারণে কিন্তু এই ভারত ভাগের এই ব্যাপারটা, মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু রাজি হয়েছিলেন যে বেঙ্গল যদি একটা রাষ্ট্র হয়। কিন্তু যখন দেখলো যে আর সম্ভব না, তখন উনি যেভাবে আগালেন তাতে শেষ পর্যন্ত পাকিস্তানের জন্ম হইল, ঠেকানো গেল না। তো পাকিস্তানের জন্মটা তো ওরা চায় নাই, কিন্তু চেয়েছে তখনই যে এটা হলো আমাদের প্রথম স্টেজ, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, আর ইস্ট পাকিস্তানকে আমরা পরে ভারতভুক্ত করবো। এবং সেটাই যারা প্রাথমিকভাবে তারা রকে দিয়ে সিকিম তাদের ইয়েতে নিয়ে আসলো। সিকিম তো 75 সালে হয়েছে, আমাদের তো আমরা 71-এ স্বাধীন হয়েছি, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু 71-এর আগের থেকে হয়েছে। আমাদের তাজউদ্দিন গভর্নমেন্টের সাথে চুক্তি মোতাবেক কিন্তু এই রাষ্ট্র ইন্ডিয়া ছেড়ে যাওয়ার কথা না। এবং 75 সাল পর্যন্ত ভারতীয় স্পেশাল ফোর্স পার্বত্য চট্টগ্রামে ছিল। আপনি চিন্তা করে দেখেন, এই জিনিসগুলো কিন্তু একবারে ওভারলুক করার মতো না। মানে 1975 সাল পর্যন্ত? 75-এ যেদিন শেখ সাহেব মারা যান, আমরা তো জানি যে 72-এ সব ভারতীয় না না না, আর্মি ওটা চলে তো গিয়েছে। গেছে, ওটা তো গেছে, কিন্তু 75 পর্যন্ত স্পেশাল ফোর্স পার্বত্য চট্টগ্রামে ছিল। এবং তাদের যে মেইন এখনো যেটা বাংলাদেশ নিয়ে তাদের ভয়, সেটা হলো যে আমরা নর্থ ইস্টের স্বাধীনতাকামীদেরকে সাহায্য করি। নর্থ সেভেন ইস্টের সিস্টার্স, সেভেন সিস্টার যেটা বলে সেভেন ওরা। সিস্টার্স এর, যেটা মিজোরামের আর্মি তো আমি নিজেই দেখছি, আমার চাকরি জীবনে দেখছি, মিজো আর্মির ব্রিগেডিয়ার পর্যন্ত দেখছি বাংলাদেশের মধ্যে।
তো ওরা তখন যখন ঢোকে তখন স্পেশাল ফোর্স এবং আমাদের ওই যে বিএলএফ তাদেরকে নিয়ে ঢোকে এবং ব্যাপক হত্যাকাণ্ড করে পরবর্তী চট্টগ্রামে, এবং ওই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে ৭৫ সাল পর্যন্ত স্পেশাল ফোর্স পার্বত্য চট্টগ্রামে ছিল। হুম, হুম। ওরা তো আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করেছে, এখন বাংলাদেশকে ইন্ডিয়ার ভুক্ত করবে, এটা তো মাস্টার প্ল্যান। তো সেই মাস্টার প্ল্যান মোতাবেক যখন তারা শেখ হাসিনাকে নিয়ে ট্রেন করলো ৬ বছর, ট্রেন করে তারপরে তাকে রিপ্ল্যান করলো বাংলাদেশের মধ্যে, এবং দেখেন হাসিনা প্রথমবার এসে তেমন কিছু করতে পারে নাই, তারপরের বার অনেক কিছু করছে। তারপরে যখন এই যে এইবার ১৫ বছরের জন্য আসলো, এটা তো মাস্টার প্ল্যান মোতাবেক। এবং দেখেন এখানে এটা শেষ হবে কবে? ওনাদের একটা মাস্টার প্ল্যান ছিল যে বাংলাদেশ কি করবে, এত রূপকল্প ৪১ এসে বলে না, এগুলো সবই কিন্তু হুম, হুম। এই গভর্নমেন্ট যখন হাসিনা লাস্ট গভর্নমেন্টের সময় যদি তারা পার্লামেন্টে সিকিমের মতো একটা বিল আনতো যে আমরা ভারতভুক্ত হতে চাই, কে হুম, হুম। রাস্তা নামতো বলেন? এইভাবে কিন্তু হয়ে যেত সিকিমের মতো। মানে তাদের তাদের সেই প্রেসিডেন্স আছে, তারা হ্যাঁ, সিকিমকে প্রেসিডেন্ট আছে। এইভাবে এইভাবে পার্লামেন্টের মাধ্যমে ওই জি, আমরা ভারতে অখণ্ড ভারতে জয়েন করব এরকম একটা হ্যাঁ। ইয়ে করে তারা কিন্তু নিয়েছে একটা স্বাধীন রাষ্ট্রকে। এবং শুধু সিকিম তাই না, কিন্তু দেখেন। জাতিসংঘেরও সদস্য ছিল। জি, সিকিম যখন জাতীয় সদস্য সদস্য। ছিল, হ্যাঁ, স্বাধীন ছিল, সিকিম জাতিসংঘেরও সদস্যভুক্ত একটি জি, দেশ ছিল, কিন্তু স্বাধীন তাও ছিল। কিন্তু স্বাধীনতা রাখতে পারলো না। আর আপনি একটু আগে যেটা বলছিলেন মহসিন ভাই, আমি নিজে হায়দ্রাবাদে গিয়েছি আর কি, এবং হায়দ্রাবাদে এই যে মুসলিম নেজাম যারা, তাদের একটা বিরাট ঐতিহ্য আছে। হায়দ্রাবাদের মুসলিম নেজাম সম্ভবত একটা সময় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। সবচেয়ে আমি ধনী ভুলে ব্যক্তি। গেছি। জি, আমি ভুলে গেছি। উনি সম্ভবত ওসমান আলী, পাশ্চাত্যের ওসমান আলী খান। রাইট, সম্ভবত ইংল্যান্ড বা চার্চিলকেও উনি লোন দিয়েছিলেন। এই জি, টাইপের জি। ধনী ছিলেন আরকি। হুম। তো এই হায়দ্রাবাদ কিন্তু আয়তনের দিক থেকেও আমার কাছে সংখ্যাটা এখন নাই অন টপ অফ মাই হেড। বাট বাংলাদেশের চেয়ে তো ছোট কিন্তু না। না, হায়দ্রাবাদ না, 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 যেই এটা কিন্তু বাংলাদেশের সাইজেবল। তো এরকম। একটা স্বাধীন রাজ্য হিসাবে বা রাষ্ট্র হিসাবে হায়দ্রাবাদও কিন্তু স্বাধীনতা লুজ করেছে। ইন্ডিয়ার সামরিক শক্তি দিয়ে বল প্রয়োগ করে সেটাকে আত্মস্থ করেছে। তো আমাদের কাছে ২ টা প্রেসিডেন্সি আছে। একটা হচ্ছে ইন্ডিয়া যেভাবে আক্রমণ করে তার একটা জবরদখল। ভূখণ্ডকে জবরদখল করে নেয়। আবার হচ্ছে যে ইন্ডিয়া এই পলিটিশিয়ানদেরকে ম্যানেজ করে আবার পার্লামেন্টের মাধ্যমে একটা ফেক গণতন্ত্রের মাধ্যমে আবার আত্মীকরণ করে নেয়। ২ টা প্রেসিডেন্সি আমাদের সামনে আছে। আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কি মানে এই ঘটনাগুলো দেখে আপনি যেটা একটা ঐতিহাসিক ভিত্তি দিচ্ছেন। কেন আপনি বাংলাদেশের রংপুরে? সার্বভৌমত্ব নিয়ে কি আমাদের এরকম কোনো আশঙ্কা আছে বা আপনার আছে? আচ্ছা, অবশ্যই আছে। ইন্ডিয়া রাষ্ট্রটা যতদিন আমাদের পাশে আছে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে ততদিনই আমাদের এই শঙ্কাটা থাকবে। আপনি দেখেন জবরদখল হায়দ্রাবাদ করছে। কেন? রংপুর জবরদখলের কথা বলছে না এখন? রংপুর জবরদখলের কথা তো প্রকাশ্যে বলছে এখন তারা। যে আমরা তাদের কাছে কিনে নেব। আর যদি না বেচে তাহলে জবরদখল করব। এবং রংপুর দখল করার কারণেই পলাশবাড়ীতে রাম মূর্তি। আপনি বুঝতে হবে তো এটা। হিলি হুম, মেঘালয়, এটা হলো তাদের লাইন। এই লাইনটার থেকে শুরু করে উত্তরে পুরা রংপুর ডিভিশন তারা দখল করবে, এবং রংপুর ডিভিশনে হিন্দুদেরকে জমায়েত করার জন্য এই রাম মন্দির এমন জায়গায় করছে যেখানে 85% লোক হচ্ছে মুসলিম, অনলি হুম, 50% লোক মুসলিম, সেখানে এত বড় রাম মন্দির। এইটা করার মাধ্যমে তারা সারা বাংলাদেশের মুসলমান এই হিন্দুদেরকে ওখানে জমায়েত করবে। আর ওদের যে থিঙ্ক ট্যাঙ্ক এইগুলো কথা বলে, তারা আর একটা কথা বলছে যে রংপুর থেকে উপরে ওদিকে চিটাগং এগুলো দখল করে এইখানের যত মুসলিম তাদেরকে আউট করে সারা বাংলাদেশের হিন্দুদেরকে এই ২ জায়গায় নিয়ে যাওয়া হবে, এবং তারা হবে হিন্দু রাষ্ট্র হবে ২টা। তো এই যে পরিকল্পনা করছে এবং এগুলো বলে যাচ্ছে, আমাদের তরফ থেকে তেমন তো কোনো প্রতিবাদ সরকারের পক্ষেও দেখি না। সরকার শুধু আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা, মহসিন ভাই, এটা আপনি একটু আগানোর আগে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। এই যে গাইবান্ধাতে হঠাৎ করে আহ, এশিয়ার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় রাম মন্দির স্থাপন, এটা হঠাৎ করে মিডিয়ায় আসলো এবং এখন কাজ সম্ভবত বন্ধ আছে। কিন্তু আমি আবার কালকে দেখলাম যে বিভিন্ন জায়গাতে হিন্দুরা, হিন্দু উগ্রবাদীরা এটার পক্ষে মিছিল করছে। তারা খুব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তুই তোকারি করে বলছে যে রাম মন্দির কত বড় হবে এটা আমরা ডিসাইড করব, তোদের ভালো না লাগলে তোরা পলাশবাড়ি বা গাইবান্ধা ছেড়ে চলে যা। এইরকম এই যে চলে যা, ওই পশ্চিমবঙ্গের শুভেন্দু বলে যে চলে যা, ধর ধর চলে যা। এই দিকে আবার শুরু হয়ে গিয়েছে যে কারা হিন্দু নেতা, এদের কখনো আমি দেখিও নেই, নামও শুই নেই, হঠাৎ করে তারা হিন্দু নেতা এবং তারা তুই তোকারি করে মুসলমানদেরকে বলছে যে তোরা চলে যা, ভালো না লাগলে আসবি না, চলে যা, এই টাইপের। এই যে চলে যাওয়া যায়, এবং আপনি যে গুরুত্বটা বললেন আমি ওটা চিন্তা করছিলাম যে বাংলাদেশে মানে রাম, এটা তো আমরা ইন্ডিয়া থেকে শুনলাম যে জয় রাম বা জয় শ্রীরাম এগুলো বলতে বাধ্য করা হয়, বা উগ্র হিন্দুত্ববাদী যারা
বিজেপি রাজনৈতিক শাখা বিজেপি, তাদের একটা পলিটিক্যাল স্লোগানের মতো। যেমন আমি যখন বড় হয়েছি ছোটবেলায়, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, প্রাইমারিতে আমার বেস্ট ফ্রেন্ড ছিল একজন হিন্দু ফ্রেন্ড আমার, সঞ্জয় দেবনাথ তার নাম। আহ, তার বাবা, মানে তারা মন্দিরেই থাকতো, তার বাবা ছিল পুরোহিত, মা ছিল স্কুল শিক্ষিকা। তো এই কারণে যেহেতু আমি ছোট ছিলাম, তার সাথে আমার খুব আসা যাওয়া ছিল, আমি তাদের পূজা এগুলোতেও আমি দেখতে যেতাম। আমি কিন্তু কখনো তখন রাম বা রাম মূর্তি এগুলো আমি কখনো দেখিও নাই ওদের পূজা মণ্ডপে, আমি শুনিও নাই। বাঙালি হিন্দুদের তো পূজা করেন তারা হচ্ছে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা। এই রাম হঠাৎ করে তাদের কাছে ইম্পর্টেন্ট কেন? নাকি এটা একটা পলিটিক্যাল সিম্বল হিসেবেই আছে? মানে ধর্মীয় কিছু রাম টাম না বাংলাদেশি হিন্দুদের জন্য, তারা না পলিটিক্যাল একটা সিম্বলাইজেশনের জন্য এই উগ্র হিন্দুবাদীরা রামকে এখন বেছে নিয়েছে। আপনার বিশ্লেষণটা না কি? সেটা যদি আপনি পিছনে যান দেখবেন যে যে লালকৃষ্ণ আদভানি যখন মিছিল করে এই অযোধ্যায় যায়, এই রাম হুম, মন্দির স্থাপনের জন্য যে আন্দোলনটা শুরু হয়, তো এই ইয়েতে তারা বাবরি মসজিদ ভেঙে ফেললো এবং পরে সেখানে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় মোতাবেক তারা বলছে যে এখানে একটা হয়তোবা ছিল, এরকম একটা হুম, কথার ভিত্তিতে রাম মন্দির হলো। তো রাম মন্দিরটা হলো ভারতীয় জনতা পার্টির উত্থানের একটা চোক পয়েন্ট। আপনি দেখেন হুম, তখন কিন্তু সারা ভারতে একটা সিরিয়াল হতো, সিরিয়ালের নাম ছিল মহাভারত। এই মহাভারতের হুম, মাধ্যমে তারা প্রথমে হিন্দু রিভাইভালটা করতে সক্ষম হয় এবং তারপরে তারা এই ইস্যুটা খাড়া করে এবং এই রাম মন্দির এই আন্দোলনের কারণেই কিন্তু বিজেপি আজকে পাওয়ারে। তো রাম মন্দির ওইখানে একটা, পলাশবাড়িতে একটা হবে, আরো কোথায় কোথায় হবে, এটা তো তারা একটা এমনই একটা জিনিস নিয়ে তারা দ্বারা হচ্ছে, তারা এক্সপেরিমেন্টালি প্রুভ করেছে যে রাম মন্দিরের কারণে আমরা হিন্দুদেরকে একত্রিত করে পেরেছিলাম এবং সারা ভারতে হুম, আমরা এখন মোস্ট অফ দি স্টেটেই তাদের বিজেপি গভর্নমেন্ট। তো আমাদের এখন পশ্চিম বাংলায় বিজেপি হওয়াতে এই জিনিসটা কিন্তু আরো, আর এই যে রাম মন্দিরের যে রাম মূর্তি যে করছে এটা তো আজকে থেকে শুরু হয়নি এবং এইগুলোর পিছনে যে টাকা পয়সা সব ভারতের, ভারতীয় ডেপুটি হাই কমিশনার এগুলো উদ্বোধন করে। আমি ডেপুটি হাই কমিশনারকে আজ থেকে 30-35 বছর আগেও রংপুরের একটা মন্দির নিয়ে কনসার্ন হতে দেখেছি এবং রংপুর যেতে দেখেছি। মানে এরা এই 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 ডেপুটি হাই কমিশনার না তখনকার ডেপুটি হাই কমিশনার, তখনকার, কার কথা আমি বলছেন? তখন থেকে আচ্ছা দেখেছি। আচ্ছা আচ্ছা, মানে এটা আচ্ছা, 90-এ, 90-এ। মহসিন ভাই, হ্যাঁ। আপনি তো সামরিক কর্মকর্তা ছিলেন, আপনি সম্মুখ সমরে ছিলেন, আপনি বিডিআরে আপনি ডেপুটেশনে ছিলেন, চাকরি করেছেন, আহ, আর্মির গোয়েন্দা বিভাগে আপনি কাজ করেছেন, আপনার অনেক অভিজ্ঞতা, আপনার কাছ থেকে একটু জেনে নিই রংপুর নিয়ে ওদের কনসার্নটা কি? মানে আমাদের দৃষ্টিতে আমরা বাংলাদেশে যারা থাকি, মানে আমিও বাংলাদেশে থাকি না, বাট ধরেন আমরা যারা বাংলাদেশি বা বাংলাদেশে থাকি বা বাংলাদেশ নিয়ে আমরা যারা বড় হয়েছি, বুঝাশোনা আছে, রংপুর তো আমাদের কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ না। আমরা রংপুর চিন্তা চিন্তা করলে ভাবি যে উত্তরাঞ্চল একটু মঙ্গা প্রবলিত এলাকা, একটু দরিদ্র এলাকা, সহজ সরল মানুষজন রংপুরের বা উত্তরবঙ্গের মানুষদেরকে আমরা ধরি। ইন্ডিয়া এই রংপুর নিয়ে এত চিন্তিত কেন? মানে রংপুর কেন্দ্রিক ওদের, ঢাকা না, আহ, মানে ঢাকার আশেপাশে না, খুলনা না, এই রংপুর, আপনি একটু বলবেন যে রংপুরের ভৌগোলিক কোনো তাৎপর্য আছে কিনা তাদের কাছে? অফকোর্স কেন আছে, আপনি কি রংপুরের কথা কি ওদের সেটা কথা একটু বলেন কেন? কাইন্ডলি একটু বলেন আমাদেরকে আমি কাইন্ডলি। বলি রংপুরে এখন না, আগে যখন পাকিস্তান আর্মি ছিল তখন জি, তারা কিন্তু রংপুর থেকে সৈয়দপুরে তাদের ক্যান্টনমেন্ট, তাদের হেড অফিস ছিল সৈয়দপুরে, মানে একটা সৈয়দপুর এবং বিমানবন্দরও ছিল, হ্যাঁ, বিমানবন্দরও ছিল সৈয়দপুর সৈয়দপুরে। জি, ক্যান্টনমেন্টটা ছিল পাকিস্তান আর্মির স্ট্রংগেস্ট একটা ফুটহোল্ড এবং ওইখানে বহুতে বিহারি অধ্যুষিত এলাকা। যাই হোক, রংপুরটা আপনি ভালো একটা প্রসঙ্গ তুলছেন। আমি 90-এর দশকে চাকরি করি, এই 90-তে, 90, 91, 92, 93 এগুলো আমি রংপুর এলাকায় ছিলাম। জি, তো এবং রংপুরে তারপরে আমি অনেকবার চাকরি করেছি, গোয়েন্দার চাকরি করেছি রংপুরে, বিডিআরও চাকরি করেছি রংপুরে। তো হুম, রংপুরে আমার সময় একজন জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন, একজন মেজর জেনারেল, উনার বাড়িও রংপুরের ওই এলাকায়। তো উনি জি, এই রংপুর ডিভিশনের নামটা দিয়েছিলেন ডিফেন্ডার্স অফ স্ট্র্যাটেজিক নর্থ এবং এটা আর্মিতে একদম রেজিস্টার নামটা, ডিফেন্ডার্স অফ আচ্ছা, স্ট্র্যাটেজিক নর্থ। তো আচ্ছা, আচ্ছা, স্ট্র্যাটেজিক নর্থ মানে কি এখন তো আপনি বুঝতে পারছেন, স্ট্র্যাটেজিক নর্থ মানে এটা কিন্তু চায়না, নেপাল, ভুটান সব মিলায় যে আমাদের চিকেন নেক্স, এই চিকেন নেক্স এটা কিন্তু আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক একটা জায়গা। আপনাকে মনে হয় ইন্ডিয়ানরা ফোন করে করে বিরক্ত করতেছে যেন আপনি ঠিক মতো আলোচনা না চালাতে পারেন। আচ্ছা, তো এই যে ডিফেন্ডার্স অফ স্ট্র্যাটেজিক নর্থ, এটার জি, মানে হলো যে এই ডিভিশনের কাজই হলো আমাদের যে স্ট্র্যাটেজিক নর্থ আছে, নর্থকে হুম, স্ট্র্যাটেজিক বলা হচ্ছে কেন? কারণ ইন্ডিয়ার যে মূল উদ্দেশ্য তাদের নর্থ ইস্টের প্রভিন্সগুলোতে যাওয়ার জন্য সামান্য একটু জায়গা হচ্ছে। এখন তাহলে ঘটনা হলো যে এই স্ট্র্যাটেজিক নর্থ উনি এই জেনারেল কেন বললেন? কারণ এইটা হলো হ্যাঁ, আমাদের এই নর্থটা হলো ওই বগুড়া কিন্তু স্ট্র্যাটেজিক নর্থ বলে না। জি,
রংপুরকে বলে, কারণ রংপুরের পরে আমাদের যে এলাকাটা সেটা কিন্তু আস্তে আস্তে সরু হয়ে গেছে এবং ওইদিকে হুম হুম অনেক ছিটমহল অনেক রকমের আছে, মানে ওই কমপ্লেক্স ব্যাপার স্যাপার আছে। বাট ইন্ডিয়ার জন্য জি তো এটা একটা এমন গুরুত্বপূর্ণ জায়গা। এখন দেখেন ইন্ডিয়া কিন্তু স্ট্র্যাটেজিক নর্থকে ঘিরে 4টা সেনানিবাস তৈরি করে, 3টা সেনানিবাস তৈরি করেছে, একটা এয়ারবেস তৈরি করেছে এবং এগুলো মানে কিন্তু সবই সীমানার ওই পাশে, সীমানার ওই পাশে, ইন্ডিয়ার সীমানা সাইডে আর কি। ঘেঁষা, মানে সীমানার এত কাছে আচ্ছা, ক্যান্টনমেন্ট হয় না, ওরা এত মানে এগুলো করে। কি তৈরি করেছে আরেকবার বলেন তো, ওখানে কি তৈরি করেছে 3টা তারা, কোন ক্যান্টনমেন্ট, একটা বিল্ডার? এয়ারবেস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওদের এখন চায়নার সাথে যে ব্যাপারটা সেটা হলো চায়নার ওখান থেকে 150 কিলোমিটার দূরে হচ্ছে এই চিকেন নেক্স এবং এই 150 কিলোমিটার মধ্যে চায়নারও মিলিটারি ইনস্টলেশন আছে, আর এদিকে নেপাল ভুটানের সাথে তাদের ভালো সম্পর্ক না। তো এই যে রংপুর ডিভিশন এই জন্যই বলে যে এইটাকে যদি তারা পলাশবাড়ি দিয়ে কাট আপ করতে পারে তাহলে তাদের এই চিকেন নেক্সটটা আর থাকে না, তখন এটা হয়ে যায় অনেক ওয়াইড, মানে 150-200 কিলোমিটারের একটা পথ তাদের হয়ে যায়। হুম হুম তো এই জন্যেই এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটাকে তারা তাদের প্ল্যানে রেখেছে এবং তাদের ইচ্ছা হলো যে রংপুরটাকে খেয়ে ফেলবে তারা। এই যে বলছে আচ্ছা। না কিনবো অথবা জবরদখল করবো, এই জন্যই হুম হুম রংপুরটা খুবই স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য, আমাদের জন্য। মানে ওইখান জি থেকে আমরা যদি আমাদের যদি আইসোলেট করতে পারি তাহলে আমরা চায়না থেকে কিন্তু অনেক দূরে হয়ে গেলাম। হুম। তো এই জন্যে এটা খুবই ইম্পর্টেন্ট জি। রংপুরটা। মহসিন ভাই, যে চিকেন নেক নিয়ে যে কথাটা হয় আর কি, এটা হচ্ছে যে ভারতের যেই নর্থ ইস্টের যে 7টা রাষ্ট্র আছে সেখানে মূল মেইনল্যান্ড ভারতের সংযোগটা অলমোস্ট নাই। এই চিকেন নেকের অংশটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কোনো স্থলপথে কোনো তাদের যাতায়াত নাই। চিকেন নেকটা এটা কি অরিজিনালি বাংলাদেশের কোনো পার্ট ছিল? আমরা কোনো ছিটমহল বিনিময় করে এটা ওদেরকে দিয়েছি, না এটা এটা এটার কাহিনী কি? এটা কতটুকু লম্বা, না, কিলোমিটার বা এটা মাইল হিসেবে এটা এটা কতটুকু? সব এটা এটা মোটামুটি সবচেয়ে যে জায়গা ন্যারো সেটা 22 কিলোমিটার, আর লম্বাতেও তাই। মানে মোটামুটি 22 বাই 22 একটা জায়গা, সেটা ওই ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ আর ভুটান। ওদিকে সিকিম তো ওদের হয়ে গেছে। তো সব মিলায় আর কি এটা পশ্চিম বাংলার একটা ওই অংশটুকু এই তিনটা দেশের মধ্যে পড়ছে, ইন্ডিয়া একটা আচ্ছা 4টা দেশ। আচ্ছা আচ্ছা। তো এই জন্যেই এই নর্থ ইস্টে যাওয়ার তাদের এইটুকুই জায়গা, এইটা ব্লক করে দিলে নর্থ ইস্টে তারা আর যেতে পারবে না। সেই জন্যই কিন্তু হাসিনা গভর্নমেন্টের গত 15 বছরে তারা বাংলাদেশের মধ্যে যে ট্রানজিট, বাংলাদেশের মধ্যে রেলওয়ে, নৌ ট্রানজিট সবকিছু করেছে হুম হুম যাতে ওইখানে সমস্যা হলে এদিক দিয়ে যেতে পারে। এবং শেষ পর্যন্ত আবার কালাদান প্রজেক্টের মাধ্যমে কিন্তু মায়ানমার হয়েও তারা মিজোরামে যাচ্ছে, যাওয়ার হুম ইয়ে হুম। করেছে। তবে একটা জিনিস এখানে আমি উল্লেখ করতে চাই যে ওরা যে নর্থ ইস্ট সম্পর্কে এত কিছু বলে, নর্থ ইস্টের আপনি যদি জনগণনা মানে ডেমোগ্রাফি যদি দেখেন তাহলে মিজোরামে যেরকম 90%-এর উপরে হচ্ছে খ্রিস্টান, হুম হুম নন হিন্দি স্পিকিং। হুম ত্রিপুরায় 50-50, মানে হুম হুম। হিন্দু 50 আর 50 আদার্স, বাঙালি সবাই। তারপরে জি অরুণাচল প্রদেশে ওখানে ওই রকম 80-র উপরে হচ্ছে খ্রিস্টান। এগুলো সব ব্রিটিশ করছে, ব্রিটিশের 200 বছরের ইয়েতে খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে। তারপরে মণিপুরে 50-50, ওখানে মেইতি এবং পাহাড়ি যারা আছে, আহ, গোর্খা এবং অন্যান্য সব মিলায় আর কি। এই যে ইয়েটা আসামে কিন্তু 30%-এর উপরে মুসলিম এবং জি। অনেক বড় একটা এলাকা। তো এই তারপরে মেঘালয়টা একটু অন্যরকম, ওখানে খাসিয়া বা অন্য অন্য প্রজাতি ইয়ার লোক বেশি, কিন্তু তারা এই যে বলে যে চিকেন নেক তারা দখল করবে এবং ওইদিকে যাবে, ওইদিকের রাষ্ট্রগুলো তো একসময় থাকবে না, ওরা যে যাই হুম বলুক না কেন। আমি তো নিজে চোখে তাদের দেখছি, তারা কিন্তু এখনো আপনার নাগাল্যান্ড এখনো কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের এম্বাসি পর্যন্ত আছে, ভারত সরকারের সাথে একটা চুক্তি করে তারা সিজফায়ার করে বসে আছে। তো এই হলো ওদের নর্থ ইস্টের অবস্থা এবং বাংলাদেশ মানে ওরা আপনি মহসিন ভাই, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই নর্থ ইস্টের, ভারতের নর্থ ইস্টের যে 7টা রাজ্য আছে, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, এদের কথা আপনি বললেন, তারা সবাই স্বাধীনতা চায়, তারা সবাই সবাই। ভারতের কবল থেকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চায়, এটাই আপনি বলছেন? জি, মানে এরা সেই সবার মতোই এই ইয়েটা। 47-এ যে ভারত কায়েম হয়েছে, সেই 47-এ যে ভারত কায়েম হলো, মানে ভারতের যে বর্তমান ভৌগোলিক সীমারেখা ভারত, তো এই 47-এর পরে এই 75 বছর, 70-75 বছর পরেও তাদের স্বাধীনতার দাবি আছে বলতে চাচ্ছেন, এবং প্রবলভাবে আছে। তারা তো সশস্ত্র যুদ্ধে লিপ্ত আছে, এখন ওই চুক্তি টুক্তি করে একটু চুপচাপ আছে। নাগাল্যান্ড তো এখনো ওই অবস্থা, মিজোরামের লোকজন তো এখনো তারা, যেহেতু তারা খ্রিস্টান। আর এখন ধরেন এর মধ্যে কিছু জায়গা আছে যেখানে ইহুদি আছে, হুম ইউ হুম আন্ডারস্ট্যান্ড। তো এখন মনে করেন যে আমাদের
বর্তমান প্রেক্ষাপটে যেরকম হলো, আমেরিকা যদি উইক হয়ে যায় তাহলে একরকম, কিন্তু আমেরিকা যদি গ্র্যাজুয়ালি আবারও তার এই সাম্রাজ্যবাদী এগুলো রাখে, তাহলে তো সেই মাঝখানে একবারে হুম, হুম, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মায়ানমারের মাঝখানে একটা রাষ্ট্র কায়েম করে আমাদের ভিতর দেশে অ্যাক্সেস নিতে পারবে। ইট ইজ হুম, হুম, পসিবল। জি। এবং আচ্ছা, এই ভয়টা ঠিক আছে। ওদের আছে। আমাদের যেমন ধরেন যে 10 ট্রাক মামলা বলেন, যাগুলো ঘটনা ঘটছে, এটা কিন্তু ঐতিহ্যগতভাবেই পাকিস্তান আমলের থেকে, বিশেষ করে আইয়ুব খান এটা করেছিলেন, যে এখানে ওই উত্তর পূর্বের বিদ্রোহীদেরকে শেল্টার দেওয়া হতো, তাদের ট্রেনিং দেওয়া হতো এবং তারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতো। এবং এরা যদি সক্রিয় থাকতো তাহলে কিন্তু এই বাংলাদেশে এতদিন ইন্ডিয়া এত প্রাধান্য বিস্তার করে থাকতে পারতো না। আমাদের কিন্তু এটা খুবই একটা স্ট্র্যাটেজিক জায়গা। নর্থ ইস্টে যদি আমরা ওদেরকে ব্যস্ত রাখতে পারি তাহলে আমাদের উপর তারা সবসময় সাবমেসিভ থাকবে। তো যাই হোক, এর মধ্যে যেটা হলো সেটা হলো যে ওরা তো এই সমস্ত পরিকল্পনা নিয়ে চিকেন নেকে হোয়াইট করবে, তারপরে ধরেন যে বাংলাদেশকে ডিস্টেবল করার জন্য এই যে এখন শুভেন্দু ক্ষমতা আসার আগে যে বলছে যে সব আহ, অবৈধ বসবাসকারীদেরকে ফেরাই দেবো, এবং সেইটাই বাস্তবায়নের করার জন্য শুভেন্দু কিন্তু একটু উঠে পড়ে লাগছে সব জায়গা থেকে, গোটা ভারতের সব বাংলা স্পিকিং মুসলিম যত আছে, কলকাতা তো ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল তো আছে, তাদেরকে নিয়ে সব বর্ডারের কাছে জড়ো করতেছে, এদেরকে অবৈধভাবে মানে জোর করে ভিতরে ঢুকাবে। তো আমাদের এখানে আমাদের জনগণ এবং বিজিবি যেভাবে অ্যাক্টিভ, এগুলো সে পারবে না। এ দেখেন, এই যে কয়েকদিন আগে যে মিটিং হলো বিজিবি ডিজি লেভেলের, বিজিবি এবং জি। বিএসএফ, এখানে কিন্তু এই এই ইস্যু নিয়ে কথা হয়েছে, কিন্তু তাদের এজেন্ডা ছিল না, আমাদের এজেন্ডা ছিল। এবং সবার শেষে একটা যৌথ সাংবাদিক সম্মেলন হয়ে থাকে সবসময়, আমি নিজেও করছি, এগুলো জড়িত ছিলাম, কিন্তু এইটাতে এই সভা শেষে কোনো রকম যৌথ সাংবাদিক সম্মেলন হয় নাই। কেন হয় নাই? মানে যৌথ সংবাদ সম্মেলন যেটা, এটা তো মানে কাস্টম আর কি, সবসময় হয়। হ্যাঁ, কাস্টম এবার এটা কেন হয় নাই? তার মানে এটার ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা হচ্ছে যে তারা কোনো ইঙ্গিতটা হলো যে আহ, সেন্ট্রাল গভর্নমেন্টই চাচ্ছে যে এই পুশিংটা জারি থাক, কিন্তু পুশিং জোর করে করতে পারবে না। আমাদের দাবি হলো যে পুশিং এর মাধ্যমে তোমরা পাঠাবা কেন, এটার তো ডিপ্লোম্যাটিক ওয়ে আছে, এটার আইনগত একটা ইয়ে আছে, আমাদের সাথে প্র্যাকটিস আছে। তুমি তাদেরকে আমাদের কাছে নাম পাঠাও, আমরা চেক করে দেখি, সেটা তো এমবেসির মাধ্যমে আমাদের কাছে আবার ফেরত আসবে যদি মানে আমাদের পুশিন জনগণ। বাদে আপনি যে কথাটা বলছেন যে যদি কেউ আসলেই অবৈধভাবে কোনো দেশে থেকে থাকে, বাই দ্য ওয়ে একটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে যে ভারতে বা কলকাতায় বা পশ্চিমবঙ্গে কিছু বাংলাদেশিরা বৈধ কাগজপত্র ছাড়া আছে। এটা যদি কিছুটা সত্য হয়েও থাকে, বাংলাদেশে কিন্তু ভারতীয় নাগরিকে ভরা, যারা ভারত থেকে এসে একটা ভিজিটিং ভিসা নিয়ে এসে এইখানে বসবাস করছেন, চাকরি বাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, গার্মেন্টসে চাকরি করছেন, এটা কিন্তু ভরা। আমি নিজে যখন ঢাকায় ছিলাম, আমি নিজেও কিন্তু প্রতিষ্ঠানে চাকরি করেছি। আমার কলিগ ছিল পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি, এবং না, কোনো রকম ট্যাক্স 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 বা হাবিজাবি কোনো ইয়ে না, কোনো ভিসা না, যতদিন ইচ্ছা ওনারা বাংলাদেশে আছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, এরকম কিন্তু আছে। আমি নিজেই প্রত্যক্ষদর্শী। আহ, তো মানে দুইটাই সত্য হতে পারে আর কি। তো আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ইয়েটা কি, মানে বৈধ প্রসেসটা কি, যে পুশিন যেটা ওরা কিছু লোকজনকে ধরে এনে সীমান্ত রেখায় ছেড়ে দেয় বলে হাঁটো ওইদিকে, আর এটার বাদে যে বৈধ যেটা পন্থা, ওইটা কি একটু বলবেন আমাদের? বৈধ পথে সাপোজ আপনি আমেরিকায় আছেন, আপনাকে যদি অবৈধ পায় তাহলে কি করবে? আপনাকে আপনার বিরুদ্ধে ওদের দেশের আইন মোতাবেক সে তারা বিচার করবে, বিচার করে জেল টেল দিয়ে তারপরে একসময় তারা ফেরত পাঠিয়ে দিবে। মানে আমাদের মধ্যে আমেরিকাতে যে কিন্তু জেলও দেয় না। আমেরিকাতে আপনার যেটা হয় যে কেউ যদি, এক হচ্ছে যে আমেরিকাতে মিলিয়ন্স অফ পিপল বাস করে যাদের হ্যাঁ, বৈধ কাগজপত্র নাই। এখন ট্রাম্প প্রশাসন এসে যেটা করে সেটা হচ্ছে আপনাকে যদি অ্যাপ্রিহেন্ড করে, এবং ওরা অ্যাপ্রিহেন্ডও করে যার ধরেন ক্রিমিনাল হিস্ট্রি আছে, ধরেন আপনি ভায়োলেন্ট ক্রিমিনাল বা আপনার নামে আগে থেকে কোনো অফেন্স আছে, তাইলে পরে আইস এসে বা ইমিগ্রেশন এনফোর্স এসে আপনাকে খুঁজবে, আপনাকে ধরবে, আপনাকে একটা ডিটেনশন সেন্টারে রাখবে, সেখান থেকে আপনি ছাড়া পেতেও পারেন। কিন্তু আপনাকে একটা কেস চলবে যে আপনাকে প্রমাণ করার জন্য একটা জাজের অর্ডার লাগবে, আপনাকে যে রিমুভ করবে দেশ থেকে। মানে জেল দেয়া না, জেল তো হবে আপনার অপরাধের উপর ভিত্তি করে, কিন্তু আপনি ধরেন অপরাধ করেন নাই, জাস্ট এখানে আছেন অবৈধভাবে, সেটার জন্য আপনাকে জাজের একটা অর্ডার লাগবে, কিন্তু অর্ডার নিয়ে দেন আপনাকে প্লেনে করে বা যেভাবে হোক আপনাকে আপনার কান্ট্রিতে পাঠাবে। এটা হচ্ছে আমেরিকার নিয়ম আর কি। না, ওটা তো ধরেন ট্রাম্প এবার কি করলো, বাংলাদেশি ইন্ডিয়ান অনেকে তো একবারে হাতে হ্যান্ডকাপ হ্যান্ডকাপ বেঁধে পাঠাই দিল বিমানে করে যার যার দেশে, এটাও তো আমেরিকার আইনে নাই। যাই হোক, আমি সব দেশেরই কিন্তু বৈধ একটা সিস্টেম আছে, আইনগতভাবেই এটাকে এক্সট্রাডাইট করা যায়। তো আমাদের হুম, আমাদের দুই দেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি নাই, কিন্তু আমরা যদি আমাদের দেশের নাগরিক হয় এবং তারা আমাদেরকে নাম পাঠালে আমরা যদি পাই যে হ্যাঁ সে আমার দেশের নাগরিক, তাহলে কিন্তু এটার ইয়ে আছে, কনসুলার চ্যানেলে বাংলাদেশে তারা আসতে, তাদেরকে নিয়ে আসা যাবে বা আমরা আনতে বাধ্য।
কিন্তু এই যে হুম, বর্ডারে এসে দাঁড় করে দিলাম আর তাদেরকে ঢাকায় পাঠিয়ে দিলাম, এটা সারা দুনিয়ার মানবতা বলেন আর আইন বলেন সব কিছুতেই অবৈধ। তো এইটা ধরেন এখন যেটা যেভাবে যে অবস্থায় চলতেছে কিছু লোক সাফার করতেছে। ধরেন আমি যখন চাকরি করতাম বিডিআরে তখন এরকম হয়েছে যে এরকম জড়ো করছে এবং পাঠিয়ে দিচ্ছে। তার মধ্যে কিছু কিছু একদম মানবতার দিক থেকেই দেখা যায় যে একটা প্রেগনেন্ট লেডি বা কোলে একটা বাচ্চা তাকে এমনভাবে ফেলে ধাক্কায় ফেলে দিছে যে সে অসুস্থ হয়ে গেছে। এরকম দু একটা কিন্তু আনঅফিসিয়ালি আমি নিজেই অ্যাকসেপ্ট করছি, ফাইন্ডিং দ্যাট শি ইজ আওয়ার সিটিজেন। আবার এমনও ঘটনা ঘটছে, একটা ইয়াং একটা লেডি বলতেছে যে আমাকে আজকে থেকে প্রায় ১ মাস আগে আমাকে জড়ো করছে বর্ডার এবং পিওপিতে। এভরি নাইট আমাকে অনেক লোক রেপ করছে প্রত্যেক দিন, এবং এখান আচ্ছা থেকে আচ্ছা। যদি আবার ফেরত দেন আবারও এটাই শুরু হবে, আপনারা আমারে বাঁচান। তো আমার লো লেভেল একজন বললো যে স্যার এরকম একটা মহিলা এই কথা বলতেছে। আমি বললাম যে ঠিক আছে, কাউকে বলা দরকার নাই, তাকে নিয়ে আসো এবং তার বাড়ি পাঠাই দাও। তো এগুলো তো আসলে আনঅফিসিয়াল ব্যাপার, বাট ইন্ডিয়াতে এবার যেটা হয়েছে সেটা তো ভারতীয় নাগরিকদেরকে মুসলমান জন্যই পাঠাচ্ছে, কারণ ওরা তো ৯২ লক্ষ লোককে ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছে। তাহলে এই ৯২ লক্ষ লোক তো দেশের নাগরিক না। এটা জাস্টিফাই করার জন্য শুভেন্দু বলতেছে আমি ৪,০০০ অলরেডি পাঠাইছি। আসলে সে একটা প্রমাণ করতে পারবে না। বাংলাদেশে আসলে ঢুকা এখন ভেরি ডিফিকাল্ট, কারণ হলো কি ওরা যেখান দিয়ে ঢুকায় সেগুলো তো পুরো বর্ডারে তো লাইট দেওয়া আছে, রাত্রিবেলা লাইট জ্বলে, দিনের বেলা তো আর পুশিং হয় না। তো যখনই গেট খোলে শব্দ হয়, এলাকার লোকজন টের পেয়ে যায়, টের পেয়ে ওরা তখন টাকাটাকি করে, জি। বিডিআর যায়। আর আরেকটা ইয়ে হলো যে তারা লাইট অফ করে দিয়ে গেট খুলে ভিতরে লোকজন ঢুকায়, সেজন্য জানাজানি হয়ে যায়। তো এই অবস্থাতে কিন্তু মানে খুব সন্তর্পণে পুশিং করা সম্ভব না, এবং এটাই হচ্ছে এ পর্যন্ত বাংলাদেশের ভিতরে কেউই ঢুকতে পারেনি। হুম, হুম, হুম। জি, জি। এই হলো আ বাস্তব আ অবস্থা। জি, কর্নেল মহসিন আপনি যেটা বলছেন একটু আগে একটা ইনফরমেশন বললেন যে এইবার তারা এই যে এনআরসি ইত্যাদি ইত্যাদি করে প্রায় ৯২ লাখ ভারতীয় নাগরিককে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। ওদের দাবিটা কি? ইন্ডিয়ান গভর্নমেন্টের দাবি কি এই ৯২ লাখ ইন্ডিয়ান নাগরিকই না? এটা কি ওদের দাবি না না, ওরা জাস্ট দিতে পারবে এরা না? নাগরিকই না, তাদের কাগজপত্র সব অবৈধ। আর আরেকটা কথা হলো কি যে ওরা যে সমস্ত ডকুমেন্ট চায় যে তোমার বাবার নাগরিকত্ব দাও, তোমার জমি জমা কেনার ইয়ে দাও, অনেক কাগজপত্র আছে যেগুলো সাধারণ নাগরিকরাও ওগুলো খুব একটা সিরিয়াসলি মেনটেন করতো না। এবং এই জন্যই দেখেন আসামে যখন এনআরসি হয় তখন কিন্তু বেশিরভাগই হিন্দু, তারা কিন্তু এই ডিটেনশন ক্যাম্পে গেছে, এবং এমন হয়েছে ডিটেনশন ক্যাম্পে একটা ভদ্রলোক মারা গেছে, তার ছেলে মেয়েরা বলতেছে না সে তো আমাদের নাগরিক না, আমরা ডেড বডি নেবো না। এরকম ক্রাইসিস হয়েছে আসামে, এই এনআরসির সময় বেশি এগুলো হয়েছে। তো ওরা তো এনআরসি সিএএ এবং শেষে কলকাতায় এবার করলো যেটা হলো ওই এসআইআর। এসআইআর করছে একদম মানে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে যারা ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, তো বাদ দিয়ে দিচ্ছে সেগুলো। তো এইগুলো যা করতেছে তারা, এরা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা। এবং এর মধ্যেই আপনি দেখেন এখন যে এর মধ্যে না ভারতের এই যে একজন, আমার প্রশ্ন হচ্ছে ৯২ লাখ মানুষ হ্যাঁ ওরা কি চায় যে মানে ভারতের দাবিটা কি যে এই ৯২ লাখ লোক যাদেরকে আমরা তালিকা থেকে বাদ দিলাম এরা আসলে বাংলাদেশি ইভেনচুয়ালি বাংলাদেশি আমরা এই ৯২ লাখকে পাঠাবো এটা কি চায় তারা নাকি কি আচ্ছা চায়? প্রাথমিকভাবে হলো এইটা তারা হলো মমতার ভোটার। তো এটাকে কিভাবে আলাদা করা যায় সেই জন্য তারা অন্য কথা বলতেছে, তারা বলতেছে তারা বাংলাদেশের নাগরিক, আমরা এটা নিবিড় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা করছি। আসলে প্রাথমিকভাবে তাদেরকে বাদ দেন ৯২ লক্ষ লোককে আপনি বাংলাদেশে কিভাবে আনবেন? সেই লোকগুলো ওরা যেমন বলতেছে তোমার নাগরিকত্ব প্রমাণ করতে হবে, তা আমরা যদি তাকে নিতে যাই আমরাও তো চাবো এটা যে তোমার নাগরিকত্ব প্রমাণ করো, তো তাদের পক্ষে তো সম্ভব না। এই লোকগুলো তো মেইনলি মুসলিম। হুম হুম তো হুম ওইখানে ইন্ডিয়াতে তো সব মুসলিমই এখন ভাড়ায় বড় হয়ে গেছে, তাদেরকে অন্য জায়গায় ওটা তো বলতেছে যে পাকিস্তানে যাও, বাংলাদেশে যাও, তোমরা হুম এদেশে হুম। থাকো কেন? এই যে কথাগুলো বলতেছে। যাই হোক, আমি যেদিকে যাচ্ছিলাম সেটা হলো যে এই সমস্ত ঘটনার মাধ্যমেই তারা অফেন্সিভলি বাংলাদেশকে একটা টার্মোইলের মধ্যে রেখে আলটিমেটলি ডিস্টেবল করে তারা তাদের ফয়দা নিতে চায়। তো এরকম একটা অবস্থাতে ধরেন এই যে যখন ইয়ে আসলো, এই ত্রিবেদী যে ঢুকলো, আপনি দেখেন দুটা জিনিস দেখবেন, এটা ঢুকছে সে হলো একটা রাজনীতিবিদ, এই মানে প্রথম আপনি একজন আপনি ভারতীয় যে নতুন রাষ্ট্রদূত নতুন দীনেশ রাষ্ট্রদূত, ত্রিবেদী তার কথা বলছেন আর কি। এবং সে আনলাইক আদার্স আমার মনে হয় না কেউ যে বর্ডার দিয়ে কেউ ঢুকছে এর আগে, ল্যান্ড বর্ডার দিয়ে ঢুকছে। এবারই প্রথম আর কি। হ্যাঁ এটাই প্রথম। এবং দেখেন আমি আপনাকে একটা ইতিহাসে ফেরত নেই, যখন জি কাইন্ডলি। লর্ড ক্লাইভ
বাংলাদেশের মানে বাংলার কিছু ব্যবসায়ী এবং ধনকুবেরদের নিয়ে পরিকল্পনা করছে নবাবকে ক্ষমতাচ্যুত করবে, তখন টের পেয়ে নবাব কিন্তু তার দরবারে ডেকে বলেছিল যে ক্লাইভ, আমার উচিত তোমাকে মাথা মুড়ে ঘোল ঢেলে বাংলা থেকে বিদায় করি। এবং এই কাজটাই যদি নবাব তখন করতেন তাহলে কিন্তু আমরা পরাধীন হতাম না। আমি এই এই একই জিনিস আমি এখানে যদি নিয়ে আসি, যেভাবে দেখেন ত্রিবেদী যেভাবে বাংলাদেশে ঢুকছে, সে হেঁটে ঢুকছে। আমরা ছোটবেলায় পড়েছি যে চাঁদে যখন মানুষ পা রাখলো, তো ওই চন্দ্র যাত্রার উপরে যে ইংরেজিতে একটা আর্টিকেল ছিল, আমাদের পাঠ্য বইতে ছিল, সেখানে একটা কথা লেখা ছিল যে দিস ইজ এ সিম্পল স্টেপ অফ এ ম্যান বাট এ জায়ান্ট স্টেপ ফর দ্য হিউম্যান বিং। সেম থিং এখানে এখানে ত্রিবেদী পা দিল বাংলাদেশে, ত্রিবেদী পা দিল না। এটা একটা বিরাট পরিকল্পনার অংশ। আপনি দেখেন সে এখানে আসছে এবং বলছে যে কথা কি, কথাটা একটা পলিটিশিয়ানের কথা, এটা কিন্তু ডিপ্লোম্যাটের কথা না। পলিটিশিয়ান বলতেছে আমরা যদি এক হয়ে যাই তাহলে এই হবো তা হবো, তার মানে তো পরিষ্কার তারা তাদের পার্লামেন্টে বাংলা হোল অখন ভারতের একটা মানচিত্র নিয়ে ওখানে বসে আছে। আর এখানে বলতেছে যে আমরা যদি দুইজন এক হয়ে যাই, দুইজন মিলে যদি একটা ক্রিকেট টিম হয়, এগুলো কথা বলে সে ঢুকতেছে। এই একই 140 কোটি ভারতীয়র সাথে 20 কোটি বাঙালি মিলে গেলে একটা এবং বড় এবং শক্তিশালী যে ঢুকলো ইয়ে দেখেন, হবে। আমাদের দালালের অভাব নাই। সাংবাদিক একজন বলতেছে যে আপনারা বড় দেশ, আমরা ছোট দেশ, আপনারা তো আমাদেরকে লালন পালন করবেন। আপনি দেখেন দেখে সাংবাদিক হ্যাঁ, জি। বেচরম এই কথা বলে। তারপরে এখান থেকে তাকে আত্মসম্মান প্রোটোকল বোধ নাই। দেওয়ার জন্য প্রোটোকল প্রপার প্রোটোকল গেছে লোকজন এখান থেকে। আচ্ছা, তারপরে দেখেন সে যে ঢুকলো, সে বাংলাদেশে পা দিল। পা দিছে কি, তার বাংলায় কথা বলছে, আর পা দিছে তার গায়ে যে ড্রেসটা ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের ড্রেস। আপনি খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো কেউ ওইভাবে লক্ষ্য করে না। আওয়ামী লীগের ড্রেস পরা কিন্তু এই ত্রিবেদীর। মুজিব কোট টাইপের। হ্যাঁ, একদম মুজিব টাইপের। তা যাই হোক, মানে সে এটা আবার ত্রিবেদীকে এটা বললে ত্রিবেদী আবার বলবেন না আমি তো মুজিব কোট পড়ি নাই, তোমাদের মুজিব আমাদের কোট পড়ছিল তখন, না, এখন এটা হতে মিলেমিশে পারে। এক হয়ে গেছে। কোটটার নাম ছিল জওহর কোট, জওহরলাল নেহরু পড়তো। তো যেটা যেভাবেই হোক, এবং এটা পাকিস্তানে এটা কিন্তু খুব ব্যাপকভাবে ব্যবহার হয়, এবং এই ব্যবহার পাকিস্তানে হয় জন্যই আমাদের শেখ সাহেবও এটা করতেন। আপনি এটা দেখেন খেয়াল করে, শুধু মৌলানা ভাসানী পাজামা পড়তো, পাঞ্জাবি পড়তো, অনেকেই পড়ছে এগুলো। আর ওই যে নবাবরা পড়তো হচ্ছে ওই এক ধরনের শেরওয়ানি টাইপ পড়তো, মুসলিম লিডারদের এটা দেখছি। মোহাম্মদ আলী জিন্নাও পড়তো শেরওয়ানি টাইপ। তো যাই হোক, এই যে ত্রিবেদী ঢুকলো, এখন ত্রিবেদীকে যদি লর্ড ক্লাইভের মতন আমরা ফেরত পাঠাতে পারতাম, তাহলে আজকে না, আমি আজকে আপনাকে বললাম ইতিহাস, আপনি দেখবেন একদিন, আপনারা তো বাইরে থাকেন, এদেশ যদি পরাধীন হয় এই ত্রিবেদীর কারণে হবে আবার। কারণ ওইখানে বাংলাদেশের কি অবস্থা দেখেন, এখানে সেনাপ্রধান আগের সেনাপ্রধান, এখানে প্রেসিডেন্ট আগের প্রেসিডেন্ট, এখানে পুরা আওয়ামী লীগ ইনট্যাক্ট অবস্থায় ভারতে আছে, একবারে হাসিনা সহ। আমরা যে পুশিন নিয়ে এত কথা বলি, আমাদের দেশের সরকার কেন বলে না যে তোমরা যে পুশিন করতেছো, যাদের কাছে কাগজপত্র নেই, অবৈধ নাগরিক, তো অবৈধ নাগরিক একদম প্রকাশ্যে আছে, আওয়ামী লীগের সভাপতি থেকে সবাই, তাদেরকে তোমরা পাঠাও না কেন? পাঠাও না কেন, তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো তো। আমরা মানে অ্যাকসেপ্ট করবো, যদি পাঠাও। তারপরে জাহাঙ্গীর কবির নানককে যদি বিএসএফ এসে সীমান্তে দাঁড় করে দৌড় দেয় আমাদের দিকে, আমরা তো এটা অ্যাকসেপ্ট করবো। অবশ্যই অ্যাকসেপ্ট করবো, তাকে নিয়ে আসবো। তার কিছু লোক আছে না, ফাঁসি দেওয়া যাবে, ফাঁসি দিতে হবে, দেওয়া যায় নাই। এবং দেওয়া যায় নাই কেন, এখান থেকে তারা পালাইতে কারো না কারো সহযোগিতায় পালাইছে। তো এরা যেরকম আমরা অ্যাকসেপ্ট করবো, এট দি সেম টাইম বাংলাদেশে অবৈধ যে সমস্ত ইন্ডিয়ান সিটিজেন আছে, তাও আমরা 10-20 লাখ তো হবে, এগুলো নিয়ে আমরা ওখানে জড়ো করতে পারবো। তো এইভাবেই তো এটাকে ফাইট করতে হবে, কিন্তু আসলে তো তা হচ্ছে না। এখন যাই হোক, এইটা এই প্রসঙ্গটা এইখানে রাখলেও আপনি মানে তাজ্জব হয়ে যাবেন, কেউ কথা বলতেছে না এখন এই নিয়ে। এখন কিন্তু ব্যাটেলফিল্ড শিফট হবে এই সাউথ চায়না সিতে। আপনি খেয়াল করে দেখেন, ওইখানে কিন্তু আমেরিকা ধরেন পরাজিতই হয়েছে, কিন্তু আমেরিকা তার প্রাধান্য বজায় রাখার জন্য সে তো কোথাও না কোথাও যুদ্ধ বাঁধাবেই। যুদ্ধ না বাঁধালে তো আমেরিকার আসলে ক্ষমতায় থাকা মুশকিল। তো বাঁধালে কোথায় বাঁধাবে, এবং কাকে নিয়ে কোন ইস্যুতে বাঁধাবে, এইগুলোই কিন্তু আস্তে আস্তে এখন আমাদেরকে সচেতন হতে হবে যে এই যে ত্রিবেদী ঢুকলো, এরপরে কিন্তু ইউএস এর অ্যাক্টিভিটিজও বাড়বে, ভারত তো আছেই, এবং আমাদেরকে এখন ইরানকে ফলো করতে হবে। আপনি দেখেন ইরান এখন চুক্তি হতে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অলরেডি সই হয়ে গেছে, সেটার মধ্যে যে সমস্ত শর্ত দিয়েছিল ইরান মোটামুটি সবই কিন্তু ইনট্যাক্ট আছে।
এখানে হুম, হুম, আমেরিকার কোনো শর্ত একটাই হয়েছে যে সে অ্যাটম বোম বানাবে না, এটাই। কিন্তু ইউরেনিয়াম সে হ্যান্ড ওভার করবে না। হুম, হুম। এবং চুক্তির মধ্যে কিন্তু লেবানন সহ চুক্তি করা হয়েছে। বাট ইসরায়েল বলতেছে যে না, আমরা ইসরায়েল বলতেছে যে আমরা এই চুক্তি মানি না। তা এখন ইসরায়েলের এই অবস্থার মধ্যে এর কি মধ্যে হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কালকে যে ওই যে G7 মিটিং গুলাতে ছিল, সেখানে কিন্তু সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ইরানের থাকা উচিত, কারণ ইরানের আশেপাশে সব দেশের যদি থাকে ইরানের না থাকাটা আনফেয়ার। এটা কিন্তু ট্রাম্প নিজের মুখে বলতেছে, মানে পুরো উল্টা কথা। তারপর শোনেন? ট্রাম্প আরেকটা কথা বললো যে ইরানের যেই অ্যাসেট গুলো আমরা জব্দ করে রাখছি ফাইন্যান্সিয়াল, এগুলো আমরা ইরানকে দিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে যদি ইরানের টাকা আমরা ফেরত না দেই, অ্যাসেট ফেরত না দিই, তাহলে বিশ্বব্যাপী ডলারের গ্রহণযোগ্যতা তো কমে যাবে। তো ট্রাম্প নিজের ওই যে আপনি যেটা বললেন আর কি, আমেরিকার এই যুদ্ধে স্ট্র্যাটেজিক পরাজয় তো হয়েছে, এখন আমেরিকা আর কি যেটা সেভ করার চেষ্টা করতেছে তার যে সাম্রাজ্য, সেটা সে কিভাবে সেভ করবে এটা ইরানের সাথে কনসেশনে গিয়ে হলেও, এই যে 14 পয়েন্ট যে চুক্তিটা করলো ইরানের, আপনি বলছেন অনেকগুলো দাবি ইনট্যাক্ট অবস্থায় মেনে নিয়ে হলেও তাদের সাম্রাজ্যটা রক্ষা করা দায়ী হয়ে দাঁড়িয়েছে আর কি। না, ওইখানে তো ধরেন ইরান ইরানে তো আর ট্রাম্প পরাজিত হওয়ার জন্য ওখানে যায় নাই। তার পরিকল্পনা ছিল যে ভেনেজুয়েলার মতন যেরকম লিডারশিপ চেঞ্জ করে দিল, তার তেল তার ইয়েতে গেল। আর ইরানের তেলটা নিলে সে তো পৃথিবীর রাজা এমনি ছিল, আরো হবে। তো ইরানের তেলের জন্য সে প্রথমে রিজিম চেঞ্জ ছিল হলো তার মূল টার্গেট। রিজিম চেঞ্জটাকে এত সহজ মনে করছে যে সবাইকে মেরে ফেললাম, শাহের ছেলেকে ঢুকাই দিলাম, সো রিজিম চেঞ্জ হয়ে গেল। এগুলো হয় নাই। বাট আমেরিকায় এত বড় একটা সারপ্রাইজ হয়েছে যে ইরানের কাছে এমন জিনিস আছে যে ইরানকে কিছুই করা যাবে না, এটা কিন্তু আমেরিকার জানা ছিল না। জানা থাকলে সে যেত না, বা আরো ইন্টেলিজেন্স কালেক্ট করে সে যেত। সে তো ইসরায়েলের চাপে যুদ্ধে গেছে এবং ফেসে গেছে। তো এমত একটা অবস্থাতে ইরান, আমেরিকা তো তার প্রাধান্য ওয়ার্ল্ড ওয়াইড বজায় রাখার জন্য সে তো এখন থিয়েটার শিফট করবে। ওখানে তো পারলোই না, ওখান থেকে তো সম্পূর্ণ উইথড্র করতে হবে তার। ওখানে তার ফোর্স থাকতে পারবে না। আর ইরানকে এই জন্য আমি বলছি যে ইরানকে আসলে যেভাবে ফাইট করতে আমরা দেখলাম, এবং ইরানের বাস্তবতার সাথে আমাদের অনেক মিল আছে। ইরানের ভূমি যেরকম ডিফেন্ডার্সদের জন্য ডিফেন্ড করা সোজা, কারণ পাহাড় পর্বত মরুভূমি সব মিলায় এলো ইরান, এবং অনেক বড় একটা এলাকা। আমাদের দেশেও কিন্তু ইন্ডিয়ানরাই বলছে যে এটা ডিফেন্ডার্স প্যারাডাইস। তো এই একটা জিনিস। দুই হলো যে ওদের জাতিগতভাবে ওরা মোটামুটি মেজরিটি একটা মুসলিম এবং শিয়া মেনলি, কুর্দি টুর্দি সব এক হয়ে গেছে এখন। আর আমাদের এখানে যেরকম আমরা মুসলিম মেজরিটি এবং সবাই বাংলায় কথা বলে। তো সব মিলাই কিন্তু আমাদের এই হোমোজেনিয়াস নেশন এবং আমাদের ভূপ্রকৃতির গঠন, আমরা শুধু টেকনোলজিক্যালি পিছিয়ে আছি। এবং ওরা যেরকম, ইরান যেরকম তার চারদিকে শত্রু দ্বারা বেষ্টিত ছিল, আমরাও কিন্তু চারদিকে শত্রু দ্বারা বেষ্টিত। তো এখন কিন্তু ইরানের এক্সাম্পল নিয়ে যদি আমরা ঘুরে না দাঁড়াই, আমরা টেকনোলজিক্যালি যদি অ্যাডভান্সমেন্টের দিকে না যাই, এখন চুক্তি হচ্ছে, এটা তো আমাদেরকে অবশ্যই পাকিস্তান, চায়না, তুরস্ক, এদের সাথে আমার অবশ্যই একটা চুক্তিতে থাকতে হবে। এবং আমাদের যেমন আমরা স্মল আর্মস রাইফেলের গুলি, এসএমজির গুলি, এগুলো কিন্তু আমরা সারপ্লাস তৈরি করতে পারি। আমরা রাইফেল এসএমজি নিজেরাই তৈরি করতে পারি এবং কিছু রপ্তানিও করতে পারি। তো আমাদের এখন যেতে হবে ওই সমস্ত টেকনোলজিতে, এয়ার ডিফেন্স, তার মিসাইল টেকনোলজি, ড্রোন, এইগুলোতে যেতে হবে, সো দ্যাট আমরাও যেন ওইরকম একটা ফাইট দিতে পারি, যাতে কিনা আমরা একটা পাওয়ারকে ঠেকাই দিতে পারি। তারপরে দেখা যাবে ঠেকালে, ইরান যদি ঠেকাইতে না পারতো, তাহলে তো রাশিয়া চায়না তার পিছনে যেত না। তারা দখল করে ফেললে কি করার আছে আর? দখল করে ফেলতো। কিন্তু এই জন্য এখন ইরানের থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং ইরানের সাথে কতটুকু সম্ভব জানি না, বাট ওরা যে কায়দায় আমেরিকার মতো সুপার পাওয়ার, তারপরে অ্যাকম্পানিং বাই ইসরায়েল, এক ইসরায়েল রাষ্ট্র সারা মিডল ইস্ট দাপাচ্ছে, এই দুইটা শক্তি এক জায়গা হয়েও ইরানের সাথে পারলো না। আমাদের কিন্তু এইরকম একটা অবস্থান নিয়ে তৈরি হতে হবে, যেরকম জিয়াউর রহমানের সময় এটা তৈরি হয়েছিল। এখনো যেমন ধরেন বিএনসিসি, আনসার, ভিডিপি, এই যে বাহিনীগুলো, এই বাহিনীগুলো কিন্তু জিয়াউর রহমানের এই ব্রেন চাইল্ড, যে এই বাহিনীগুলোর মাধ্যমে আমরা অন্তত 1 কোটি প্রশিক্ষিত জনবল তৈরি করব, এবং যারা আমাদের আপদকালীন সময়ে আর্মির সাথে যুদ্ধ করবে। বিডিআরও আছে, ধরেন যে আর্মির থেকে বিডিআর এর সংখ্যা বেশি আছে। তো সব মিলে বিডিআর হলো আমাদের, বিজিবি হলো আমাদের ফ্রন্টলাইন ডিফেন্স। তো এই ফ্রন্টলাইন ডিফেন্সকে যদি একদম হাইলি মিলিটারাইজ করা যায়, তারপরে ধরেন ড্রোন, নাইট ভিশন, এই জিনিসগুলো যদি স্ট্রেনদেন করা যায়, এবং সীমান্ত এলাকার লোকজনদেরকে যদি প্রশিক্ষণ নিয়ে রেডি করা যায়, আমরা কিছু করি আর না করি, এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু
আমাদের দিকে কেউ তাকাবে না। ইরানে কেন আমেরিকা গ্রাউন্ড অ্যাটাকে গেল না? ইরাক আর ইরান এক না তো। ইরানে ওদের 1 কোটিরও বেশি আছে বাসিস নামে একটা প্যারামিলিটারি ফোর্স, এবং এই মেয়েরা পর্যন্ত জয়েন করতেছে। তো এইগুলো দেখেই ঢুকলেও আমেরিকা বের হয়ে আসতে পারত না। এবং আমাদেরও এরকম একটা বাস্তবতা ছিল জন্য 71-এ ইন্ডিয়ার আর্মি তারা চলে গেছে পিসফুলি। কিন্তু যাওয়ার আগে আমাদের ইকোনমি ধ্বংস করে গেছে, আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করে গেছে, আমাদের দুর্ভিক্ষর মধ্যে ফেলেছে, তাদের কারণে এগুলো হয়েছে। তো এরা তো আমাদের পিছনে লেগে থাকবেই। আমরা যদি এটা নিয়ে নিশ্চিন্ত হয়ে যাই যে ও দিস ইন্ডিয়া ইজ আওয়ার ফ্রেন্ড, ইন্ডিয়া ইজ নেভার আওয়ার ফ্রেন্ড, নেভার ইন্ডিয়া ওয়াজ আওয়ার ফ্রেন্ড। এটা আল্লাহর যে একটা বাণী আছে যে দিস পিপল উইল নট বি ইয়োর ফ্রেন্ড, তার মধ্যে এরা ইহুদি, জি এরা হলো আমাদের শত্রু। তো জি সেটা আমরা যত জি তাড়াতাড়ি বুঝবো, ভাসানীও বলে গেছে, যত তাড়াতাড়ি এদেশের মানুষ বুঝবে ইন্ডিয়া এনিমি, তত তাড়াতাড়ি তারা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। জি মহসিন ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনার কাছে আবার শুরুতে আপনি একটা ইনফরমেশন দিচ্ছিলেন ইন্টারেস্টিং, ওটা দিয়ে আমি শেষ করি। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন ভারতের উদাহরণ দিয়ে যে বাবরি মসজিদ ভাঙ্গার যে একটা প্রেক্ষাপট তৈরি করেছিল বিজেপি তখন, বা উগ্র হিন্দুবাদীরা, তারা বলছিল যে বাবরি মসজিদের নিচে রাম মন্দির পাওয়া গেছে বা ধ্বংসাবশেষ আছে। এখনো আমি কয়েকদিন আগে নিউজে, কালকে তো সম্ভবত নিউজে দেখলাম যে ভারতের আরেকটি 100 বছর পুরনো মসজিদের নামটা আমি ভুলে গেলাম এখন। এখন তারা বলছে ওটার নিচেও নাকি রাম মূর্তি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। বলতেছে, আহ, হ্যাঁ। মন- হ্যাঁ, মূর্তি আছে। তো আপনি যেটা বলছিলেন যে এই রংপুরে, গাইবান্ধা, রংপুরে বা যেই এলাকাগুলো স্ট্র্যাটেজিকলি ওদের, পলাশবাড়ি, জি, পলাশবাড়ি। স্ট্র্যাটেজিকলি ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে চিকেন নেককে তারা প্রশস্ত হোয়াইট করার একটা করতে যে চায়। ধান্দা, যে ধান্দা। তো ওরা এখন এই রাম মন্দির, রাম মূর্তি, এশিয়ার বৃহত্তর রাম মূর্তি ইত্যাদি করে তারা হিন্দুদের জন্য একটা অ্যাট্রাকশন তৈরি করছে, যে ওইখানে কোনোভাবে হিন্দু সমাবেশ ঘটিয়ে আস্তে আস্তে ওইটারও একটা, ওই বাবরি মসজিদ কেন্দ্রিক, যে না এটা আসলে আহ, ঐতিহাসিক কোনো 5,000 বছর আগের কিছু একটা রামের ছিল, ইত্যাদি ইত্যাদি করে ওরা একটা প্রেক্ষাপট তৈরি করতে যাচ্ছে। এটা এটা কি আপনি রিয়েলিস্টিকলি আপনি এটা চিন্তা করেন বা আপনার আশঙ্কা হয়? না, না, এটা তো লোকেশনটাই তো আসলে আপনি এটার পরিকল্পনাটা বোঝা যায় ওই লোকেশনটা কেন। ওইখানে তারা বলতেছে যে এখানে 200 বছরের পুরনো একটা মন্দির ছিল, এই কথা কিন্তু অলরেডি আচ্ছা। বলছে। আছে কি ও নাই আছে, আমি আচ্ছা আচ্ছা। আমি শিওর না। তো এমতো অবস্থায় তারপরে আমি যে কথা বলে শেষ করতে চাই, মানুষকে একটু সচেতন করার জন্য যে জি। আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, হুম ইতিহাসে যেন এইটা লেখা না হয় যে বাংলাদেশের শেষ স্বাধীন প্রধানমন্ত্রী তারেক জিয়া, এটা যেন না হয়। এবং এটা হওয়ার জন্য এই ত্রিবেদী ঢুকছে, সে এখন রাজনীতি করবে, সে আওয়ামী লীগকে রিঅর্গানাইজ করবে। তার বাংলাদেশের মধ্যে 7টা 8টা এম্বাসি অফিস আছে, এবং সেই অফিসগুলো পিওরলি তারা এই ধরনের কাজই করে। এবং এইটা করে সে রাজনৈতিকভাবে আস্তে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, শেষ পর্যন্ত আমাদের বর্তমান সরকার এই টার্মে হোক পরের টার্মে হোক ক্ষমতা হারাবে, এবং আওয়ামী লীগ উইল কাম। এবং সেই সময় কিন্তু ইন্ডিয়া কোনো ছাড় দিবে না, সরাসরি ডিক্লেয়ার করবে বাংলাদেশ ইন্ডিয়ার অংশ। তো এখনই যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু এই যে সিকিম যেরকম গেল, হায়দ্রাবাদ যেমন গেল, বাংলাদেশের কিন্তু এরকম একটা চান্স আছে। আমরা এখন স্ট্র্যাটেজিক্যালি আমার বাংলাদেশে, ইন্ডিয়া যখন 71-এ ঢুকছে তার আগে কিন্তু প্রায় 3-4 মাস ইন্দিরা গান্ধী সারা পৃথিবীতে ডিপ্লোম্যাটিক ট্যুরে ছিল। তো এখন আমাদেরও কিন্তু, আমাদের যেরকম এখন খলিল সাহেব ফরেন মিনিস্টার, সে এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, সব মিলে যোগ্য লোক সিলেক্ট করে তাদেরকে এই ডিপ্লোমেসিটা চাঙ্গা করতে হবে, এবং মিলিটারি প্যাক্ট করতে হবে তুরস্ক, চায়না অ্যান্ড পাকিস্তানের সাথে। এটা না করলে, আমরা তাদের সাথে প্যাক্ট করে আমরা ইন্ডিয়া আক্রমণ করতে চাই না, কিন্তু আমার হুম সক্ষমতা বাড়াইতে না পারলে তারা আমাদেরকে আন্ডারমাইন করবে, এবং এইটার থেকে আমাদের বাইরে হতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের মানুষকে এটা ভালো মতো বুঝতে হবে। এটি হলো আমার আহ্বান। জি, জি। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ কর্নেল মোহাম্মদ মোহসিনুল করিম। আপনি যে মূল্যবান সময় থেকে একটা সময় নিয়ে এসে আমার দর্শকদের উদ্দেশ্যে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরলেন, একটা ডিফারেন্ট লেন্স থেকে আমরা বিষয়গুলো দেখার সুযোগ পেলাম। ভবিষ্যতে আপনার সাথে আবারও আলোচনার সুযোগ হবে এই প্রত্যাশায়। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, অনেক ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতারা, আসসালামু আলাইকুম।